একটা দেশের রাষ্ট্র যদি এবং রাজনৈতিক ব্যবস্থা যদি তার জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, যেটা তার প্রধান কাজ, জনগণের মধ্যে নানান পার্থক্য দ্বন্দ্ব আছে, তার মীমাংসা ঘটানো এবং তাকে ঐক্যবদ্ধ রাখা, এটা হচ্ছে রাষ্ট্রের প্রধান পারপাস। এই ঐক্যবদ্ধ রাখার কাজটি যদি রাষ্ট্র করতে না পারে, রাষ্ট্র যদি জনগণকে তার ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দেয়, যেমনটা শেখ হাসিনা তার ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে দিয়ে বেশিরভাগ মানুষকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছিল, তাদের নাগরিক অস্তিত্বটুকুই আর রাখেনি, ভোট দেওয়ার অধিকার রাখেনি। শুধু তাই নয়, একেবারে গুম খুন মানে জীবনের অধিকারটাও কেড়ে নিয়েছিল। সেই জায়গা থেকে এই রাষ্ট্র তার নিজের যে কাজ, জনগণকে ঐক্যবদ্ধ রাখা, সেটা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, ফলে তার ভায়াবিলিটি হারিয়ে ফেলেছে। এবং সেই কারণে যে কোনো সময় এটা একটা এমন জায়গায়, এমন আশঙ্কার মধ্যে ছিল যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বই যে কোনো সময় হারিয়ে ফেলতে পারি। নানা ধরনের অভ্যন্তরীণ গোলযোগ, সেটাকে ব্যবহার করে বহিঃশক্তির নানা ধরনের তৎপরতা, যেটা আমরা কম বেশি পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সমসাময়িক কালে দেখছি, ইতিহাসে তো আছেই। কাজেই সেই দিক থেকে ভুল রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আছে, সেটা কোনো কালে ছিল না এমন নয়, কিন্তু সেটা আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য আমাদের প্রস্তুতি কি, এই ডিটারমিনিং ব্যাপার। সেই ডিটারমিনিং জায়গায় রাষ্ট্রটা জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে কিনা, কিংবা রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি নাগরিক কিংবা নাগরিকদের অংশ এই রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে অংশীদার ভাবতে পারে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার এই বিভাজন, বেশিরভাগকে ছুঁড়ে ফেলে দেওয়া, সেইটার বিরুদ্ধে মানুষ একটা তাকে উৎখাত করে রায় দিয়েছে যে না, আমরা ঐক্য চাই, আমরা ইনক্লুসিভনেস চাই। কিন্তু নানা ধরনের প্রবণতা শুরু হয়েছে, রাজনৈতিক ভাবেও, অর্থনৈতিক ভাবে তো বটেই। সমাজ বিপুল ভাবে শ্রেণী বিভক্ত এবং সম্পদের বন্টনের ন্যূনতম কোনো ন্যায্যতা নেই। অল্প সংখ্যক লোকের হাতে লাখো কোটি, দেশের মানুষ তিন বেলা ঠিক মতো খেতে পারবে কিনা সেই চিন্তায় রাতে ঘুম হয় না। সংখ্যার দিক থেকে কম, ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা, প্রান্তিক মানুষেরা তো নিগৃহীত নিপীড়িত হচ্ছেন। এমনকি মেজরিটি যে সংখ্যা মুসলমান জনগোষ্ঠী, তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাকে আরোপ করা হচ্ছে, অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে। মাজারে হামলা, কারো জটা চুল কেটে দেওয়া, এইগুলো এখন প্রবণতা। কাজে এই সব বুঝি ওই লক্ষণ যে আমরা যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েছিলাম যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে সবাই তার অংশীদার ভাববেন, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি 106 নিজেই একটা এমন একটা অনুচ্ছেদ যেখানে এমন পরিস্থিতির উদ্ভব হবে যা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা হয়েছে। তার মানে 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেইটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই। ফলে 106 এর মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটার অনুমোদন। এই দুই নিয়ে কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগতভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবেন যে না, রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোনো পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা দরকার। বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স যারা ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে, এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশের উপর কর্তৃত্ব করেছে, এইরকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না। আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থায় তৈরি হয়নি। অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল, এবং সবশেষে জনগণ যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তো এরকম একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়।